সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ ফিরে যাব পারস্য সাম্রাজ্যের সময় বিশ্বে কি কি পরাশক্তি ছিল এই সম্বন্ধে জেনে নিতে। পারস্য যখন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছিল, তখনও সে একা ছিল না। বিশ্বমঞ্চ কখনো শূন্য থাকেও না। এক প্রান্তে যখন পারস্যের অশ্বারোহী বাহিনী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের সীমানা পাহারা দিচ্ছিল, ঠিক তখনই পৃথিবীর অন্য অন্য প্রান্তে জেগে উঠেছিল নতুন নতুন পরাশক্তি। কেউ তলোয়ারের জোরে, কেউ বাণিজ্যের সন্ধানে, কেউ আবার জ্ঞান ও দর্শনের আলো ছড়াতে। আকেমিনীয় থেকে সাসানীয় পারস্যের তিনটি মহান যুগে বিশ্ব ছিল এক চির পরিবর্তনশীল ক্ষমতার রণাঙ্গন। এখানে পারস্য ছিল রাজা, কিন্তু তার বিপরীতে দাঁড়িয়েছিল সমান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ও সহযোগী সাম্রাজ্য। ওই সময়ের মূলত সাম্রাজ্য বলা হতো, পরাশক্তি বলা হতো না। রোমের লিজিয়ান, চীনের মহাপ্রাচীর, ভারতের হাতির বাহিনী, কুষাণের সোনালী রেশমপথ, এই সব কিছু মিলে গড়ে উঠেছিল প্রাচীন বিশ্বের এক জটিল, রক্তাক্ত ও গৌরবময় কূটনৈতিক ক্ষমতার মানচিত্র। চলুন দেখি সেই সময়ে পারস্যের পাশাপাশি বিশ্বের অন্য কোন কোন শক্তি দাঁড়িয়েছিল। পারস্য সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল খ্রিস্টপূর্ব 550 থেকে শুরু করে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত। পারস্যের তিনটি প্রধান যুগ, আকেমিনীয়, পার্থিয়ান ও সাসানীয়। এর সাথে মিল রেখে তৎকালীন বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলোর বা সাম্রাজ্যগুলো হলো, আমরা লক্ষ্য করব যে আকেমিনীয় যুগে বিশ্বের অন্যান্য যে পরাশক্তিগুলো ছিল, যেমন 550 থেকে 350 খ্রিস্ট পূর্বাব্দ সময়ে, এই যুগে পারস্য যখন পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য, তখন বিশ্বের অন্যান্য প্রান্তে শক্তিশালী ছিল গ্রিক নগরাষ্ট্র এবং মেসিডোনিয়া। পারস্যের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ছিল এজিয়ান সাগরের ওপারের গ্রিক নগর রাষ্ট্রগুলো, বিশেষ করে অ্যাথেন্স এবং স্পার্টা। সামরিক দিক থেকে পারস্যের চেয়ে আকারে অনেক ছোট হলেও তাদের নৌবাহিনী এবং হপলাইট ফেলানক্স বা ভারী বর্মধারী পদাতিক বাহিনী ছিল অত্যন্ত মারাত্মক। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিসের উত্তরে মেসিডোনিয়া রাজ্য ফিলিপ এবং তার ছেলে আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে এক অজেয় সামরিক শক্তিতে পরিণত হয়, যা শেষ পর্যন্ত পারস্যকে জয় করে, বা বলা যায় পারস্যকে গ্রাস করে। প্রাচীন ভারতের দিকে যদি আমরা লক্ষ্য করি ওই জায়গার দিকে, তাহলে
মগধ ও নন্দ রাজবংশ লক্ষণ পাওয়া যায় ওই সময়, বা ইতিহাসে পাওয়া যায়। সম্রাট দারিউস যখন ভারতের সিন্ধু নদ পর্যন্ত পারস্য সীমানা বিস্তার করেছিল, ঠিক সেই সময়ে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ গাঙ্গেয় উপত্যকায় 16টি মহাজনপদের যুগ চলছিল ওই সময়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বলি বা পরাশক্তি বলি হিসাবে আত্মপ্রকাশ করেছিল মগধ সাম্রাজ্য। প্রথমে হজঙ্ক বা শিশু নাগ বংশ, পরে নন্দ রাজবংশ, এগুলো ইতিহাস থেকে আমরা জানতে পারি। আলেকজান্ডারের আক্রমণের সময় ভারতের এই নন্দ রাজাদের প্রায় 2 লক্ষ পদাতিক, 20,000 অশ্বারোহী এবং 3,000 যুদ্ধহস্তির এক বিশাল বাহিনী ছিল, যার ভয়ে আলেকজান্ডারের সেনারাও পূর্বে এগোতে অস্বীকৃতি জানিয়েছিল। তাদের শক্তি, এই নন্দরাজাদের শক্তি এবং তাদের সামরিক ব্যবস্থাপনা এরকম শক্তিশালী ছিল। এর পরপরই যে সেখানে মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটে। প্রাচীন চীন, ঝৌ রাজবংশ ও যুদ্ধরত রাজ্যসমূহের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে ওই সময়ে চীনে শাসন করছিল ঝৌ রাজবংশ। তবে কেন্দ্রীয় শাসন দুর্বল থাকায় চীন তখন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল, যাকে ইতিহাসে যুদ্ধরত রাজ্যসমূহের যুগ বলা হয়। রাজনৈতিকভাবে অস্থির হলেও এই যুগটি ছিল চীনের জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের স্বর্ণযুগ বলা যায়। ঠিক এই সময়েই চীনে কনফুসিয়াস এবং লাওজির মতো মহান দার্শনিকদের জন্ম হয়েছিল, যারা চীনের ভবিষ্যৎ সংস্কৃতির ভিত্তি গড়ে দিয়েছিলেন। পার্থিয়ান যুগে বিশ্বের অন্যান্য পরাশক্তি দিকে আমরা যদি দৃষ্টি দেই, পার্থিয়ান যুগ 247 খ্রিস্টপূর্বাব্দ থেকে 224 খ্রিস্টাব্দ পর্যন্ত দিকে আমরা যদি দৃষ্টি দেই, তাহলে লক্ষ্য করা যায় ওই সময় আলেকজান্ডারের সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর পারস্যে যখন পার্থিয়ানরা ক্ষমতা দখল করে, তখন বিশ্বের মানচিত্র বদলে যায়। এই যুগটি ছিল ইতিহাসের চারটি পরাশক্তির যুগ বা 4টি সাম্রাজ্যের যুগ: পারস্য, রোম, চীন এবং কুষাণ। রোমান সাম্রাজ্যের দিকে আমরা যদি দৃষ্টি দেই, তাহলে দেখা যায় যে পশ্চিম বিশ্বের একমাত্র পরাশক্তি ছিল এই রোমান সাম্রাজ্য। কার্থেজ এবং গ্রিস জয় করে পুরো ভূমধ্যসাগরকে নিজেদের হ্রদে পরিণত করেছিল এই রোমানরা। তাদের সুসংগঠিত রোমান লিজিয়ন ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে সুশৃঙ্খল সেনাবাহিনী। পূর্ব দিকে নিজেদের সীমানা বাড়াতে গিয়েই রোমানরা পার্থিয়ানদের মুখোমুখি হয়। কারহের যুদ্ধ সহ শত শত যুদ্ধে রোমান ও পারস্য একে অপরকে ধ্বংস করার চেষ্টা করেছে।
যা প্রাচীন বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নেয়। পূর্ব এশিয়ায় অবিসংবাদিত পরাশক্তি ছিল চীনের হান রাজবংশ। তারা চীনের প্রাচীরকে আরও বড় করে এবং যাযাবর সৈন্যদের পরাজিত করে মধ্য এশিয়া পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করে। এই হান সাম্রাজ্যের সম্রাট ইউডি এর আমলেই বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথের আনুষ্ঠানিক সূচনা হয়। চীনের এই হান সাম্রাজ্য এবং পারস্যের পার্থিয়ান সাম্রাজ্য একে অপরের সাথে দূত ও বাণিজ্য বিনিময় করত। ভারত ও মধ্য এশিয়ার সংযোগস্থলে এই সময় গড়ে ওঠে কুষাণ সাম্রাজ্য। বর্তমান আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। কুষাণরা এই সিল্ক রুটের একটি বিরাট অংশ নিয়ন্ত্রণ করত। তারা পারস্য এবং চীন উভয় দেশের সাথে চমৎকার বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছিল এবং তাদের আমলাতন্ত্রে পার্সিয়ান সংস্কৃতির প্রভাব ছিল। পরবর্তীতে সাসানীয় যুগে বিশ্বের আমরা লক্ষ্য করব অন্যান্য পরাশক্তিগুলো সাসানীয় যুগ 224 থেকে 651 খ্রিস্টাব্দে এই সাসানীয় যুগে অন্যান্য যে শক্তিগুলো বা সাম্রাজ্যগুলো পারস্যের সমান্তরাল অবস্থান করছিল সেগুলো দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখি যে পাক ইসলামী পারস্যের শেষ যুগে বিশ্বের ক্ষমতার ভারসাম্য ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য বা পূর্ব রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর পশ্চিম রোমের পতন ঘটলেও পূর্ব অংশটি বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে সগৌরবে টিকে থাকে, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল তাদের রাজধানী। এই সম্রাট জাস্টিনিয়ানের নেতৃত্বে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। কনস্টান্টিনোপল তাদের ছিল রাজধানী এবং ওই সময় যে সম্রাট ছিলেন জাস্টিনিয়ার, তার সময় তারা খুবই শক্তিশালী হিসাবে আবির্ভূত ছিল। সাসানীয় পারস্যের সাথে তাদের ধর্মীয় এবং রাজনৈতিক যুদ্ধ প্রায় 400 বছর ধরে বিস্তৃত ছিল বা 400 বছর ধরে চলছিল তাদের সাথে যুদ্ধ। সাসানীয় পারস্যের সাথে এই দীর্ঘ তাদের যুদ্ধের ইতিহাস আমরা লক্ষ্য করি বা ইতিহাসে আমরা পাই। এই দুই পরাশক্তির অন্তহীন যুদ্ধই পরবর্তীতে আরবদের বিজয়ের পথ অনেকটাই প্রশস্ত বা সুগম করে দেয়। ভারতের গুপ্ত সাম্রাজ্য ওই সময়ে ছিল সেই যুগটি বা এই যুগটি ছিল প্রাচীন ভারতের বলা যায় যে স্বর্ণযুগ। মহারাজা সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের নেতৃত্বে গুপ্ত সাম্রাজ্য সমগ্র উত্তর ও মধ্য ভারতকে একত্রিত করে একটি সমৃদ্ধশালী পরাশক্তি গড়ে তোলে। বিজ্ঞান, গণিত, বিশেষ করে শূন্যের ব্যবহার গণিতের ক্ষেত্রে, তারপরে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, সাহিত্যের ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন কালিদাস এবং স্থাপত্যে এই সাম্রাজ্য পৃথিবীর শীর্ষে ছিল। ভারতের গুপ্ত সাম্রাজ্য এই সাসানীয় যুগে, পারস্যের বিখ্যাত যে যুগটা ছিল সাসানীয় যুগে, ওই সময় ভারতের গুপ্ত সাম্রাজ্য শক্তিশালী তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং ওই সময় তারা জ্ঞান, বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রেও পৃথিবীর শীর্ষে অবস্থান করছিল। সাসানীয় পারস্যের সাথে গুপ্ত সাম্রাজ্যের
সম্পর্ক খুবই ভালো ছিল। বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক তাদের মাঝে খুবই বলা যায় যে সুমধুর বা সুসম্পর্ক বিরাজ করছিল ওই সময়। শাসনীয় যুগে যদি আমরা ভারতের পর চীনের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যায় যে ওই সময় চীনের উত্থান ঘটে ইতিহাসের অন্যতম শক্তিশালী ট্যাং রাজবংশের। সামরিক শক্তি, শিল্প ও সংস্কৃতির দিক থেকে ট্যাং শাসিত চীন ছিল এশিয়ার অন্যতম কেন্দ্রবিন্দু। সাসানীয় পারস্যের সাথে চীনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে 651 খ্রিস্টাব্দে যখন আরব মুসলিমদের হাতে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে, তখন শেষ পার্সিয়ান রাজপুত্র পেরুজ তৃতীয় ইয়াজদাগার্দের ছেলে জীবন বাঁচাতে চীনে পালিয়ে যান এবং ট্যাং সম্রাট তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই সময় এই যে সাম্রাজ্যগুলো পৃথিবীতে অবস্থান করছিল পারস্যের সমান্তরালে, চীন, তারপরে হচ্ছে ভারত, তারপরে রোমান, এই বিভিন্ন যে সাম্রাজ্যের কথা বললাম ওই সময়, তাহলে যে বর্তমানে যে আমাদের বলি যে পরাশক্তি, এই সেই সময় পৃথিবীতে আমেরিকা সাম্রাজ্য বা পরাশক্তি বলে কোনো শক্তি ছিল কিনা যা পারস্যের সাথে তুলনীয় বা সম্পর্কিত ছিল, এরকম অনেকের মনে প্রশ্ন জাগে। বা আসলে ওই সময় আমেরিকার অবস্থানটা কোথায় ছিল। এদিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে পারস্য সাম্রাজ্য সময়কাল খ্রিস্টপূর্ব 550 থেকে 651 খ্রিস্টাব্দ। এর মধ্যে আমেরিকা মহাদেশ যে সভ্যতাগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে মায়া সভ্যতা। গুলো তাদের ইতিহাস থেকে জানা যায় যে মধ্য আমেরিকা শক্তিশালী ছিল এরা, কিন্তু এটি শহর রাষ্ট্রভিত্তিক বা শহর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। বড় কোনো একক সাম্রাজ্য এই মায়া সভ্যতার আমেরিকার মায়া সভ্যতার মাঝে বড় কোনো সাম্রাজ্যের ইতিহাস পাওয়া যায় না। তারপরে আমরা আরেকটি সভ্যতা ছিল বা ওইটা সাম্রাজ্য নয়, যেমন যে টিওতিহুয়াকান। এই মেক্সিকোতে একটি বড় শহর সভ্যতা। এগুলি হচ্ছে শহর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু সাম্রাজ্য নয়। টিওতিহুয়াকান এগুলোই শহর কেন্দ্রিক সভ্যতা, এগুলি কোনো ধরনের সাম্রাজ্য নয়। এরপরে আমরা লক্ষ্য করব যে ইনকা সাম্রাজ্য, এটি অনেক পরে গড়ে ওঠে, বলা যায় যে 1400 খ্রিস্টাব্দের পরে গড়ে ওঠে। এরপরে অ্যাজটেক আরও অনেক পরে। এই সাম্রাজ্যের উত্থান 1428 খ্রিস্টাব্দের পরে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে পারস্য, রোম, চীন, ভারতের সাথে আমেরিকার কোনো বাণিজ্যিক বা সামরিক বা কূটনৈতিক যোগাযোগ ছিল না। কলম্বাসের আগে আমরা জানি যে কলম্বাসের আগে কলম্বাসের আগ পর্যন্ত এই বিশ্বটা, অর্থাৎ এটাকে যদি আমরা পুরাতন বিশ্ব বলি বা এবং যে নতুন বিশ্ব, এই আমেরিকা, এটা হচ্ছে যে সম্পূর্ণ আলাদা ছিল। তাই সামরিক পরাশক্তির তালিকায় আমেরিকার অন্তর্ভুক্ত করা যায় না, বা ওই সময় সমসাময়িকেও
এই পরাশক্তি বা সাম্রাজ্যগুলোর সাথে সমসাময়িক তালিকায় আমেরিকাকে অন্তর্ভুক্ত করা হয় না। বিষয় পুরনো বিশ্ব এর অর্থ হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি, বলছিলাম যে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ, এই তিনটি মহাদেশকে একসাথে পুরনো বিশ্ব বলা হয়, কারণ এখানেই মানব সভ্যতার প্রথম বড় বড় উন্নয়ন ঘটেছিল। প্রাচীনকাল থেকে এই অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্য, যুদ্ধ, ধর্ম ও সংস্কৃতির আদান প্রদান চলত। পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য ও চীনের হান বা ট্যাং রাজবংশ, ভারতের মৌর্য রাজবংশ বা বলা যায় যে ভারতের গুপ্ত সাম্রাজ্যগুলো সবই হচ্ছে পুরনো বিশ্বের অংশ। নতুন বিশ্বের এর অর্থ হচ্ছে যে আমেরিকা মহাদেশ, উত্তর ও দক্ষিণ আমেরিকা। ইউরোপীয়রা ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন এই মহাদেশকে তারা নতুন বিশ্ব নাম দেন। আমরা লক্ষ্য করব যে ইউরোপীয়রা যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন তারা এই আমেরিকাকে নতুন বিশ্ব নাম দেন। কারণ হচ্ছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মানুষের কাছে এই মহাদেশ সম্পর্কে কোনো ধরনের ধারণা ছিল না। এখানকার সভ্যতা, যেমন মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, অ্যাজটেক, এইগুলো পুরনো বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আরও যদি সংক্ষেপে বলি যে পুরনো বিশ্ব ইউরোপ, এশিয়া, আফ্রিকা প্রাচীন সভ্যতার কেন্দ্র এগুলো। নতুন বিশ্ব আমেরিকা মহাদেশ 1492 সালের পর ইউরোপীয়দের কাছে নতুন আবিষ্কৃত। এটা পারস্য সাম্রাজ্যের সময় খ্রিস্টপূর্ব 550 থেকে 651 খ্রিস্টাব্দ, এই পারস্য সাম্রাজ্যের বিস্তারের সময় পুরনো বিশ্বের সাথে নতুন বিশ্বের কোনো যোগাযোগই ছিল না। তাই পারস্যের সমসাময়িক পরাশক্তির তালিকায় আমেরিকার কথা আসে না, বা সাম্রাজ্যগুলোর তালিকায় আমেরিকার কথা আসে না। আমেরিকা মহাদেশ পারস্য সাম্রাজ্যের সময়কালে আমেরিকা মহাদেশ মায়া, টিওটিহুয়াকান প্রভৃতি উন্নত সভ্যতা বিকশিত হচ্ছিল, কিন্তু ভৌগোলিক দূরত্বের কারণে ও ভৌগোলিক ও সভ্যতাগুলো, এই যে দূরত্বের কারণে এই সভ্যতাগুলো পারস্য, রোম বা চীনের সাথে কোনো যোগাযোগ রাখতে পারেনি। ফলে পুরনো বিশ্বের পরাশক্তি বা সাম্রাজ্যগুলোর সাথে তাদের কোনো সরাসরি সংঘাত বা বাণিজ্যও হয়নি। এই যে সাম্রাজ্যের উত্থান পতনের এই ধারায় পারস্য কখনো একা ছিল না। তার পাশে দাঁড়িয়েছিল, শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল রোমের লৌহ বর্ম, চীনের রেশম, ভারতের জ্ঞান ও কুষাণের সেতু বন্ধন। কখনো তারা শত্রু হয়েছে, কখনো বাণিজ্যের সঙ্গী হয়েছে, কখনো যুদ্ধের আগুনে পড়েছে, কখনো সিল্ক রুটের সোনালি সুতোয় তারা সবাই বাধা পড়েছে। এই সমসাময়িক সাম্রাজ্যগুলোর সাথে পারস্যের সম্পর্ক প্রমাণ করে কোনো সভ্যতায় বা কোনো সাম্রাজ্যই শূন্যে জন্মায় না। প্রতিটি সাম্রাজ্যই অন্যের সাথে সংঘাত ও সহযোগিতার মধ্যে দিয়ে বেড়ে ওঠে। পারস্য যেমন বিশ্বকে দিয়েছিল প্রথম মানবাধিকারের আদর্শ, রেশম পথের সংযোগ এবং অপরাজেয় লড়াকু চেতনা, তেমনি বিশ্ব পারস্যকে দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতা, চ্যালেঞ্জ এবং ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী অধ্যায়ের। আজও যখন আমরা এই প্রাচীন বিশ্বের এই তথ্যগুলো বা ইতিহাসগুলো দেখি, বুঝতে পারি যে শক্তি কখনো একা চলে না। শক্তি সবসময় অন্য শক্তির সাথে মিলেমিশে লড়াই করে এক অমর ইতিহাস তৈরি করে বা রচনা করে। পারস্য সাম্রাজ্যের সময় পরাশক্তি সম্পর্কে
বা অন্যান্য সাম্রাজ্য সম্পর্কে আজ এ পর্যন্ত।